আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম নাম্বার নিয়ে। ঠিক আছে, দেখো আমরা বোর্ড থিওরি, তারপরে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি এবং তারপরে ওয়েভ মেকানিক্যাল মডেল, এই হাইডেগার বা হাইডেগার লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যখন আমি প্রবলেমগুলোকে সলভ করছিলাম বা বিভিন্ন রকমের মডেলগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, তখন তিনটে কোয়ান্টাম নাম্বার ন্যাচারালি এসেছিল। একটা সার্টেনলি হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে তোমাকে একটুখানি অন্য জায়গা থেকে আনতে হয়, যেটা ইভেন ওয়েভ মেকানিক্যাল মডেলেও পাওয়া যায় না। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, সেটাকে যদি প্রপারলি তুমি এক্সপ্লেন করতে চাও তাহলে কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটা আসবে। তাহলে আমরা ওই চারটে কোয়ান্টাম নাম্বার, তাদের যে অরিজিন, তাদের অ্যালাউড ভ্যালুজ এবং তাদের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেইগুলোকে নিয়ে আজকে আলোচনাটা করব। তাহলে আমাদের কাছে কটা কোয়ান্টাম নাম্বার আছে? তাহলে দেয়ার আর 4 কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার তারা কি কি? এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা রিপ্রেজেন্টেড হবে এন দিয়ে। দু নম্বর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করব। ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এমএল দিয়ে এক্সপ্রেস করা হবে। আর 4 নম্বর হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এমএস দিয়ে এক্সপ্রেস করতে হবে। এবার এই চারটে কোয়ান্টাম নাম্বার, তাদের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এইগুলোকে নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা চলবে। তাহলে আমরা শুরু করছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। আচ্ছা, তার আগে একটুখানি কোয়ালিটেটিভলি তোমাদের বলি যে কোয়ান্টাম নাম্বারগুলো কিভাবে আসে বা কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি মানেটা কি। দেখো, কোয়ান্টাম নাম্বার হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির কোয়ান্টাইজেশন নিয়ে কথাবার্তা বলে। যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো সবসময় যে কন্টিনিউয়াস নয় বা তার যে কোনো আরবিট্রারি ভ্যালু অ্যালাউড নয়, তার কতগুলো ডিসক্রিট বা কোয়ান্টাইজ ভ্যালু অ্যালাউড, তাহলে এই ফিজিক্যাল যে কোয়ান্টিটি তার সঙ্গে অ্যাসোসিয়েট করতে হচ্ছে, বা কোয়ান্টাইজ বা ডিসক্রিট যে ফিজিক্যাল কোয়ান্টিটি তার সঙ্গে অ্যাসোসিয়েট করতে হচ্ছে এক একটা কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবারে ভবিষ্যতে মানে তোমরা অনেক পরে যখন একটু বেশি পড়াশোনা করবে তখন দেখবে যে কোন একটা পার্টিকুলার সিস্টেমে কিন্তু কনস্ট্যান্ট অফ মোশন আছে। কনস্ট্যান্ট অফ মোশন মানে হচ্ছে যে যদিও হয়তো ধরো হাইড্রোজেন অ্যাটমকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তার সাডেনলি মোশন আছে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু পাল্টায় না। যেমন ধরো তার এনার্জি পাল্টায় না, তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাল্টায় না, তার জেড কম্পোনেন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম পাল্টায় না। তার মানে দেখবে যতগুলো এরকম কনস্ট্যান্ট অফ মোশন থাকে, প্রত্যেকটা কনস্ট্যান্ট অফ মোশনের সাথে এক একটা করে কোয়ান্টাম নাম্বার অ্যাসোসিয়েটেড থাকে। এবার একটা সিস্টেমে কতগুলো কনস্ট্যান্ট অফ মোশন আছে তার জন্য তোমাকে আলাদা কোয়ান্টাম মেকানিক্স করতে হয়। ওই কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটরস তোমাকে বের করতে হয়। তোমাদের তো অপারেটর অত ডিটেলে নেই, কমিউটেশন রিলেশনস তোমরা জানো না। জাস্ট আমি পয়েন্ট আউট করলাম যে টোটাল নাম্বার অফ মানে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটরস যতগুলো, ততগুলো কনস্ট্যান্ট অফ মোশন। আর যতগুলো কনস্ট্যান্ট অফ মোশন ততগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে। আর যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে এবং তার কোয়ান্টাইজ বা ডিসক্রিট ভ্যালুজ থাকবে, ততগুলো কোয়ান্টাম নাম্বার থাকবে। তাহলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে নিশ্চয়ই ওরকম চারটে তোমার কোয়ান্টাইজ কোয়ান্টিটি আছে। একটা সাডেনলি এনার্জি, টোটাল এনার্জি, একটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার এল স্কোয়ার, একটা জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড, আর একটা বলে রুঙ্গেজ ভেক্টর। সেখান থেকে তোমার ওই স্পিন কোয়ান্টাম নাম্বারটা আসে। এই এই যে রুঙ্গেজ ভেক্টর, এইগুলো তোমার পক্ষে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোমাদের লেভেলে কোয়ান্টাম নাম্বারগুলোকে যেরকম ভাবে বলতে হয় আমি সেই রকম করে পুরো জিনিসটাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম শুরুটাকে করো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে, যেটাকে এল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা দরকার সেটা যে অ্যালাউড ভ্যালু দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অ্যালাউড ভ্যালুস,
সেটা হচ্ছে কি এন এর যে অ্যালাউড ভ্যালুজ হয় 1 2 3 4 এরকম ভাবে পজিটিভ ইন্টিজার্স গুলো হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের অ্যালাউড ভ্যালুজ। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে তুমি কি কি পাও একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যদি বোর থিওরি বা তোমার নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করো, তখন এনার্জি যে ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয় এবং সেইটা এন এর উপর ডিপেন্ড করে। তার মানে যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে মানে ইন বোর থিওরি or non-relativistic Sommerfeld theory or এই যে ওয়েভ মেকানিক্যাল মডেল তোমরা করেছো, এইটা যে ইলেকট্রনিক এনার্জি for hydrogen atom or hydrogen like one electron ions depends only on principal quantum number n। তাহলে বোর থিওরিতে তুমি পাবে, নন রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরিতে পাবে এবং ওয়েভ মেকানিক্যাল মডেল। প্রত্যেক ক্ষেত্রে যে ইলেকট্রনিক এনার্জি ফর দ্য হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স, সেটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই পার্টিকুলার কেসে এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু সবাই মনে থাকে, সেটা আমি লিখে দিচ্ছি মাইনাস মিউ জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। দেখো পরিষ্কার বুঝতে পারছো যে যেহেতু এনার্জিটা কতগুলো ডিসক্রিট মানে প্রিন্সিপাল কোয়ান্টাম মানে এন এর যেহেতু কতগুলো স্পেসিফিক অ্যালাউড ভ্যালুজ আছে, তাহলে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে তোমার অ্যাপিয়ার করছে এটা। আচ্ছা, এবং এখানে তুমি বোর থিওরি থেকে এটাও পেয়েছিলে, যেটা হচ্ছে যে তুমি যদি রেডিয়াস অফ দ্য অরবিট কনসিডার করো, মানে তুমি তো জানো যে বোর থিওরি থেকে কত করে নির্দিষ্ট ব্যাখ্যাতে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, যেখানে ঘুরলে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে যখন তোমার বোর থিওরি তুমি কনসিডার করবে, ইন বোর থিওরি এটা ওয়েভ মেকানিক্যাল মডেল এই কথাগুলো তুমি ঠিক বলতে পারো না। ইন বোর থিওরি অ্যাঙ্গুলার মোমেন্টাম has a definite discrete values, angular momentum of electron has a definite discrete values। সেগুলো কি কি না, অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা যেটা বেসিক্যালি mvr, সেটা হচ্ছে n h/2π হয়, যেখানে n এর ভ্যালু সেই 1 2 3 4। দেখো বোর থিওরিতে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোনো ভ্যালু তুমি নিতে পারবে না, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কতগুলো স্পেসিফিক ভ্যালুজই হয় এবং সেটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল, সেটাও কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম n থেকে তুমি পাচ্ছ। আচ্ছা, এবারে ইন বোর থিওরি radius of definite orbits depends on প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। তুমি রেডিয়াসের এক্সপ্রেশন যদি দেখো, রেডিয়াসের এক্সপ্রেশন আর আমি আলাদা করে এখানে বের করে দিচ্ছি না, রেডিয়াসের এক্সপ্রেশন সেই এনার্জি এক্সপ্রেশন থেকে বের করতে পারবে তুমি। তাহলে রেডিয়াসটা দেখবে তোমার ওই যেটা আমরা লিখি না, যে রেডিয়াসটা এইরকম ভাবে দেখো, আর এনটা হচ্ছে n স্কয়ার জেড বাই জেড ইন্টু a0, n স্কয়ার বাই জেড ইন্টু a0, যেখানে a0টা হচ্ছে বোর রেডিয়াস, যার ভ্যালুটা 0.529 অ্যাংস্ট্রম। তো দেখো এই n এর উপরে কিন্তু রেডিয়াসটা তোমার নির্ভর করছে। আচ্ছা, এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুধু কনস্ট্যান্ট তাই নয়, তুমি যদি স্পিড কনসিডার করো, স্পিড মানে হচ্ছে যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো ডেফিনাইট অরবিটে যখন ইলেকট্রন ঘুরছে, তার স্পিডেরও যে কোনো ভ্যালু তুমি নিতে পারবে না, স্পিডের কতগুলো স্পেসিফিক ভ্যালু আছে, সেই স্পিডটাও কিন্তু কোয়ান্টাম নাম্বার জেড এর উপর ডিপেন্ড করবে। তাহলে স্পিড অফ দ্য মুভিং ইলেকট্রন depends on
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এবং ভি এনটা তুমি কি জানো না, এটা যদি তুমি এই হাইড্রোজেন অ্যাটমের n = 1 এ যে ঘূর্ণায়মান ইলেকট্রন তার ভেলোসিটির সাথে কম্পেয়ার করো, তাহলে এটা সাডেনলি হচ্ছে তোমার যেটা হয় z/n ইন্টু ওই হাইড্রোজেন অ্যাটমের যে n = 1 এ যে ঘূর্ণায়মান ইলেকট্রন তার যে স্পিড তার সঙ্গে। তার মানে পরিষ্কার আবার দেখো স্পিডটাও তার কতগুলো ডিসক্রিট বা কোয়ান্টাইজড অ্যালাউড ভ্যালুস থাকবে, সেটা তুমি এখান থেকে পাচ্ছ। আচ্ছা, এবারে এই বোর থিওরি থেকে যখন তুমি ওয়েভ মেকানিক্যাল মডেলে গেলে, ওয়েভ মেকানিক্যাল মডেলে তখন তার অরবিট নেই, তখন হচ্ছে অরবিটাল। মানে অরবিটটা কখন, যা 2 ডাইমেনশনাল পিকচার, যেখানে তুমি ধরো বোর থিওরি থেকে বা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে প্রবলেমটা হচ্ছে 2 ডাইমেনশনাল, যেখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার কক্ষে অর্থাৎ অরবিটে বা কতগুলো ইলিপ্টিক্যাল অরবিটে ইলেকট্রনটা ঘুরছে। তাহলে সেই যে অরবিটের যে রেডিয়াসটা, সেই অরবিটের রেডিয়াসটা প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর উপর ডিপেন্ড করছে। কিন্তু যখন আমি শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বা ওয়েভ মেকানিক্যাল মডেল নিয়ে কথাবার্তা বলবো, সেখানে সবকিছু অরবিটাল। অরবিটাল মানে ম্যাথামেটিক্যালি দিস ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। আর অন্যরকম ভাবে আমরা কেমিস্ট্রির লোকের এইরকম ভাবে বলতে অভ্যস্ত, দিস ইজ দ্য 3 ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস where there is a maximum probability বা there is a finite probability of finding the electron। সেখানে তুমি দেখবে ধরো আমি n = 1, n = 2, n = 3, n = 4 একটা স্পেসিফিক অরবিটাল কনসিডার করছি, ধরে না 1s 2s 3s 4s, তো সবই s অরবিটাল, কিন্তু n যখন 1 থেকে 2 থেকে 3 থেকে 4 এ যাচ্ছে অরবিটালের সাইজটা বড় হয়ে যাচ্ছে। তার মানে সাইজ অফ দ্য অরবিটাল, মানে ইন দ্য ওয়েভ মেকানিক্যাল মডেল বলি, ইন দ্য ওয়েভ মেকানিক্যাল মডেল size of the orbital depends on principal quantum number n। তো দেখো তাহলে এইগুলো হচ্ছে মূলত তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফিজিক্যাল সিগনিফিকেন্স, এনার্জির কোয়ান্টাইজেশনটা বলে দেবে। বোর থিওরিতে যেখানে সার্কুলার অরবিটের গল্প, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা তুমি n দিয়ে পাবে। এটা কিন্তু পরবর্তীকালে ওয়েভ মেকানিক্যাল মডেল যখন দেখবো তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি n এর উপর ডিপেন্ড করবে না, তার বদলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, বোর থিওরিতে রেডিয়াস, যেটা বিভিন্ন অরবিটে যে রেডিয়াস পাচ্ছে, সেই যে রেডিয়াসটা সেটা n এর উপর ডিপেন্ড করবে। বিভিন্ন অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে তার যে স্পিডটা সেটা যে n এর উপর ডিপেন্ড করে, সেটাও তুমি পাচ্ছ। আর ওয়েভ মেকানিক্যাল মডেলে যে সাইজ অফ দ্য অরবিটাল, সেটাও তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপর ডিপেন্ড করছে। তাহলে এইগুলো হচ্ছে মূলত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট চলে এসো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা বোর থিওরিতে ছিল না, এটা প্রথম আসবে হচ্ছে তোমার সমারফিল্ড থিওরিতে। দেখো তাহলে 2 নম্বর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। আচ্ছা, প্রথমে অ্যাজিমুথাল কোয়ান্টামের অ্যালাউড ভ্যালুস গুলো দেখি। অ্যালাউড ভ্যালুস হচ্ছে যে ফর এ গিভেন n, ফর এ গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে তোমার 0, 1, 2, 3 থেকে আপ টু তোমার n-1 অবধি। ঠিক আছে? এটা যে অ্যালাউড ভ্যালুজ অফ দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এটা। আচ্ছা, এবারে এই এল দিয়ে তুমি কি কি পাচ্ছ দেখো। আচ্ছা, এল দিয়ে কি কি পাচ্ছ, প্রথম কথা বোর থিওরিতে কোনো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ছিল না। এবারে তুমি যখন এতে আসবে, সমারফিল্ড থিওরিতে আসবে, সেই সমারফিল্ড থিওরিতে দেখবে তুমি অরবিটটা শুধুমাত্র সার্কুলার না, ইলিপ্টিক্যাল অরবিট হয়, এবং সেই ইলেকট্রিক্যাল অরবিটটা সেটা তোমার তার এক্সেন্ট্রিসিটি বিভিন্ন বা সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিসের রেশিও গুলো সেটা হচ্ছে ভ্যারি করছে। তাহলে সেটা হচ্ছে ইন দ্য নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, eccentricity of the
elliptical orbit depends on L. তাহলে in the non-relativist সমারফিল্ড থিওরি এক্সেন্ট্রিসিটি মানে বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিট পাবে তো, আবার ডিফারেন্ট এক্সেন্ট্রিসিটি বা বিভিন্ন উৎকেন্দ্রতা দিয়ে, তাহলে সেই ইলিপ্টিক্যাল অরবিটের যে তোমার এক্সেন্ট্রিসিটিটা সেটা হচ্ছে তোমার এল এর উপর ডিপেন্ড করে। ধরো যদি তোমার ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হয় আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l হয়, তাহলে n বাই l প্লাস, মানে এটা এমনিতে আগে n বাই k লিখতো, কেটা বেসিক্যালি l প্লাস 1, এইটা হয় হচ্ছে একটা ইলিপসের a বাই b। মানে ধরো তুমি যদি একটা ইলিপস কনসিডার করো, তাহলে এরকম করে ভাবছো তুমি, ধরো এই যে লেন্থটা, এই লেন্থটা যদি তোমার a হয়, এটা সেমি মেজর অ্যাক্সিস, এটা যদি b হয়, তাহলে a আর b এর রেশিওটা হচ্ছে তোমার a বাই b। আর এক্সেন্ট্রিসিটিটা জানো, এটা হচ্ছে √1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার। তার মানে b বাই a বা a বাই b রেশিও কত, তার মতো করে e এর ভ্যালু ঠিক হবে, এবং বিভিন্ন এক্সেন্ট্রিসিটি যে ইলিপ্টিক্যাল অরবিট পাচ্ছ কোনো একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর জন্য, সেটা l এর উপরে ডিপেন্ড করবে এটা। আচ্ছা, এবারে তুমি যদি রিলেটিভিস্টের সমারফিল্ড থিওরিতে যাও, রিলেটিভিস্টের সমারফিল্ড থিওরিতে আবার এনার্জিটা সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর ডিপেন্ড করে, সেখান থেকে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারা যায়। তাহলে ইন দ্য রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, relativistic Sommerfeld theory energy depends on L together with N। মানে এরকম দেখবে একটা এনার্জি এক্সপ্রেশন বেড়ে, এটা n এবং l এর উপর ডিপেন্ড করলে সেটা মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার হলো, তারপর একটা 1 থাকে প্লাস স্কোয়ার জেড স্কোয়ার বাই সি ইন্টু এইচ। আমি এটা ভুল করতে পারি, হ্যাঁ, n বাই l প্লাস 1 মাইনাস 3/4, যাকে এরকম একটা এক্সপ্রেশন আছে, সেটা একটু ওখানে চেক করে নেবে। এটা মানে এখানে হয়তো এই ফ্যাক্টরটা আমি ভুল লিখতে পারি, যাকে সেটা যেখানে আলফাটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 1/137 এর কাছাকাছি। এটা তার মধ্যে কথা হচ্ছে যে সমারফিল্ড রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে এনার্জি ডিপেন্ডস অন এল টুগেদার উইথ এন, এবং দিস এক্সপ্লেন্স the fine structure of hydrogen atom spectra। এই হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা যেটা ফাইন স্ট্রাকচার, মানে ধরো ফাইন স্ট্রাকচার মানেটা কি, যে বোর থিওরি থেকে ধরো অ্যাজ ফর এক্সাম্পল n = 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 3 থেকে n = 2 তে যদি ইলেকট্রনটা আসে, তাহলে তুমি বামার সিরিজের এইচ আলফা লাইনটা পাবে, একটাই লাইন পাওয়ার কথা। কিন্তু হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারের নিচে যদি দেখো, দেখতে পাচ্ছ যে ওই লাইনটা অ্যাকচুয়ালি 3টে ক্লোজ টু স্পেস লাইনের কম্বিনেশন, যেটাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার। সেই ফাইন স্ট্রাকচারটা বোর থিওরি বা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যাবে না, কিন্তু রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারা যাবে এইটা। আচ্ছা, এবং তার সাথে আর কি দেখো, যখন তুমি ওয়েভ মেকানিক্যাল মডেলে গেলে, তাহলে ওয়েভ মেকানিক্যাল মডেলে যখন অরবিটাল পাওয়া যাচ্ছে, তাহলে বিভিন্ন শেপের যে অরবিটাল সেটা আবার এল এর উপর নির্ভর করছে। তাহলে ইন দা ওয়েভ মেকানিক্যাল মডেল, shape of the orbitals depends on the azimuthal quantum number L। দেখো এই যে এল এর বিভিন্ন ভ্যালু গুলো আছে না, এল এর ভ্যালু 0, 1, 2, 3 ডট 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 আছে, তার মতো করে অরবিটালের নাম হয় এরকম এস অরবিটাল, এটা যে পি অরবিটাল, এটা ডি অরবিটাল, এটা এফ অরবিটাল ইত্যাদি নাম আসছে। আর এখানে এস টার্মটা কোথা থেকে এসছে না, সার্ফ থেকে এসটা এসছে, পিটা এসছে হচ্ছে প্রিন্সিপাল থেকে, ডিটা এসছে ডিফিউজ থেকে, আর এফটা এসেছে কোথা থেকে, ফান্ডামেন্টাল থেকে। এটা সব বিভিন্ন স্পেকট্রার নোমেনক্লেচার, সেখান থেকে তোমার এসপি দিয়ে এই বিভিন্ন রকমের অরবিটাল গুলো এসছে। আর এখানে একটা কথা বলে নিই,
এটা যখন তুমি সমারফিল্ড থিওরি বলবে তখন কিন্তু অরবিটাল না, সবটা অরবিট, তখন এস পি ডি এফ হবে সাব অরবিট। ঠিক আছে, তাহলে এস পি ডি এফ এই যে উপকক্ষ বা সাব অরবিট, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন এক্সেন্ট্রিসিটির যে ইলিপস গুলো। আর যখন তুমি ওয়েভ মেকানিক্যাল মডেলে যাবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের অরবিটাল হচ্ছে, এবং এই অরবিটালের যে অ্যাঙ্গুলার শেপটা সেটা কিন্তু এল এর উপরে ডিপেন্ড করছে। ধরো আমি এস অরবিটাল যদি বলি, এস অরবিটাল ইউজুয়ালি হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক হয়। ধরো আমি যদি লেটস ওয়ান এস অরবিটাল কনসিডার করি, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন, এই সবটা প্লাস সাইন দিয়ে হবে। এই ওয়ান এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক হচ্ছে। ধরো আমি একটা জেড অরবিটালের কথা বলছি, ধরে নাও, ধরো একটা জেড অরবিটাল বলছি, ধরে নাও এটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন, এটা ধরো ওয়াই ডিরেকশন, এটা কিন্তু তোমার জেড ডিরেকশন হয়। একটা একটা পি জেড অরবিটালের কথা বলছি আমি, অন্যান্য অরবিটাল গুলো এখন বলছি না। ধরো পি জেড অরবিটাল, তো না টু পি জেড অরবিটাল, উপরটা প্লাস নিচটা হচ্ছে মাইনাস, এটা পি জেড অরবিটাল। ধরে নাও তোমার এটা এক্স, এটা ওয়াই, একটা অরবিটাল ধরো এরকম দেখতে, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা যে ডি এক্স ওয়াই অরবিটাল। তাহলে যে বিভিন্ন রকমের অরবিটাল গুলো, কেউ এস কে পি কে ডি, এই যে বিভিন্ন অরবিটাল, তার যে শেপটা সেটা কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মানে কোয়ান্টাইজেশন অফ এল স্কোয়ার as well as modulus of L depends on the azimuthal quantum number L। কেমন করে? ওয়েভ মেকানিক্যাল মডেলে তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি L হয়, তার স্কোয়ারটা সেটা হয় L ইন্টু L প্লাস ওয়ান এইচ কসটা স্কোয়ার, অথবা তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা কত হবে, রুট ওভার অফ L ইন্টু L প্লাস ওয়ান ইন্টু এইচ কস। তাহলে দেখো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারের যে কোয়ান্টাইজেশনটা সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরে তোমার ডিপেন্ড করছে। ঠিক আছে, এটা তার মানে কি হচ্ছে, দেখো যে তোমার যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে কি তোমার মানে এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, তার সিগনিফিকেন্সটা সাডেনলি বোর থিওরিতে ওটা ছিল না, সমারফিল্ড থিওরিতে তার এক রকমের সিগনিফিকেন্স, আবার ওটাই যখন তুমি ওয়েভ মেকানিক্যাল মডেলে যাবে তখন সিগনিফিকেন্স গুলো আরেকটু বেটার ওয়েতে তোমার বোঝা যাচ্ছে। যেমন অরবিটালের শেপ, তারপরে তোমার এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন ইত্যাদিগুলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরে ডিপেন্ড করছে। এটা তাহলে নেক্সট চলে এসো, তোমাদের লেভেলে এইটুকু জানলেই চলবে। আচ্ছা, এরপরে আচ্ছা আরেকটা কথা এখানে বলে নেওয়া ভালো, মানে এটা সেটা কথা হচ্ছে যে এই ধরো তুমি যদি অ্যাঙ্গুলার নোড দেখো, মানে ওয়েভ মেকানিক্যাল মডেলের নোডের একটা গল্প আছে। নোড মানে হচ্ছে বেসিক্যালি কিছু পয়েন্ট বা কিছু রিজিয়ান, হ্যাঁ, বা কিছু প্লেন যেখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনাটা জিরো হয় বা ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে। এই অ্যাঙ্গুলার নোড, সেই অ্যাঙ্গুলার নোডের সংখ্যাটা হচ্ছে এল মাইনাস ওয়ান হয়, অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল মাইনাস ওয়ান হয়। আচ্ছা, এবারে রেডিয়াল নোডের একটা গল্প আছে। রেডিয়াল নোড এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখবে আলোচনা করেছিলাম, যেখানে ওই ওয়েভ মেকানিক্যাল মডেল নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তার যে লাস্ট লেকচারটা সেখানে অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড নিয়ে কথাবার্তা বলা হয়েছে। রেডিয়াল নোডটা হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান হয় এইটা। এবার এই দুটোকে যোগ করলে তোমার টোটাল নাম্বার অফ নোডস এর সংখ্যাটা তুমি পেয়ে যাবে, মানে টোটাল নাম্বার, সরি এটা ভুল করলাম। অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল, অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল, রেডিয়াল নোড হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান, আর টোটাল নাম্বার অফ নোডস সেটা কত হবে, এই দুটোকে যোগ করলে দেখো এল এল কেটে গেল, এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে কোন অরবিটালে কতগুলো নোড থাকবে সেটাও কিন্তু তোমার এল এর উপরে নির্ভর করবে। তুমি দেখো ছবিতে বুঝতেই পারছো, যখন এস অরবিটালের ছবিটা তুমি আঁকলে, এস অরবিটাল তো স্ফেরিক্যালি সিমেট্রিক হিসেবে তুমি এঁকেছিলে, তাহলে এটা তো দেখলে তোমার এই যে সর্বত্র পজিটিভ এটা, তা দেখো এক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার নোড নেই এটা এস অরবিটালের ক্ষেত্রে। যখন পি অরবিটাল তুমি কনসিডার করলে, দেখো পি অরবিটালের ক্ষেত্রে ছবিটা কেমন হলো না, উপরে একটা স্ফিয়ার আর নিচে একটা স্ফিয়ার, উপরটা প্লাস সাইন নিচেটা মাইনাস সাইন, তার মানে এই যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু তোমার নোডাল প্লেন, নোডাল প্লেন। আবার যখন ডি অরবিটাল তুমি কনসিডার করলে, প্লাস প্লাস
মাইনাস মাইনাস দেখো, এইটা একটা নোডাল প্লেন, এইটা একটা নোডাল প্লেন, এটাও একটা নোডাল প্লেন, এটাও একটা তোমার নোডাল প্লেন। তাহলে এগুলো সব অ্যাঙ্গুলার নোড। সেই অ্যাঙ্গুলার নোডের সংখ্যাটা কিন্তু এল এর উপরে নির্ভর করবে। এস অরবিটালে এল ইকুয়াল টু 0 নোড নেই, এটা এল ইকুয়াল টু 1 একটা নোডাল প্লেন, এটা এল ইকুয়াল টু 2 দুটো নোডাল প্লেন, ইত্যাদি ইত্যাদি। আর রেডিয়াল নোড সেটা আমরা আগে অলরেডি আলোচনা করেছি, সেটা n মাইনাস এল মাইনাস 1 এর উপর ডিপেন্ড করবে। তার মানে অ্যাঙ্গুলার নোডটা অ্যাজিমুথাল কোয়ান্টাম এল এর উপর ডিপেন্ড করে, রেডিয়াল নোডটা কিন্তু এল এর সঙ্গে সঙ্গে n এর উপর ডিপেন্ড করবে, টোটাল নাম্বার অফ সাডেনলি n এর উপরে তোমার ডিপেন্ড করছে। এটা তাহলে এটাও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের একটা সিগনিফিকেন্সের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। দেখো, অনেকে শুধুমাত্র ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে, যখন তোমার স্পিন কোয়ান্টাম নাম্বারটা নেই তখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বললে ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। কারণ আর একটা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এমএল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারের অ্যালাউড ভ্যালুজ গুলো কি কি। অ্যালাউড ভ্যালুজ অফ এমএল, এটা কি হবে না, ফর এ গিভেন এল অ্যালাউড ভ্যালুজ অফ এমএল কত না, এমএল ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 করে আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত। অথবা তুমি বলতে পারো প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল। তাহলে এটা হচ্ছে অ্যালাউড ভ্যালুজ অফ এমএল। আচ্ছা আচ্ছা, এমএল দিয়ে তুমি কি কি পেতে পারো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই এমএল এর যে গল্পটা, সেই এমএল এর গল্পটা কিন্তু ন্যাচারালি তোমার বোর থিওরিতেও আসে না, সমান ফিল্ড থিওরিতেও আসে না। সমান ফিল্ড থিওরিতে যে রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক কোনো ক্ষেত্রেই আসে না। বোর বা সমান ফিল্ড থিওরিতে এই এমএল এর এফেক্ট দেখতে গেলে তোমাকে বাইরে থেকে একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে, দিয়ে যখন তুমি স্প্লিটিং প্যাটার্নটাকে কনসিডার করবে, যেটা জিম্যান এফেক্ট বলা হয়, সেইখানে কিন্তু তোমার এমএল এর সিগনিফিকেন্সটা বুঝতে পারা যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড energy depends on ml, and this explains the Zeeman effect. জিম্যান এফেক্ট অনেক রকমের হয়, নর্মাল জিম্যান এফেক্ট হয়, অ্যাজিমুথাল জিম্যান এফেক্ট হয়, তারপরে সেখানে পার্সেন্ট বেক এফেক্ট আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে যখন তুমি ধরো ওয়েভ মেকানিক্যাল মডেলে ধরো যাওনি, তুমি শুধুমাত্র বোর সমান ফিল্ড থিওরির মধ্যে আছো, সেখানে কিন্তু যদি হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে যে বিভিন্ন রকমের স্প্লিটিং পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তোমার ওই এমএল এর উপরে ডিপেন্ড করে। যেমন ধরো এল এর ভ্যালু যখন তুমি 1 করবে, এমএল এর 3টে অ্যালাউড ভ্যালুজ তোমার দেখো, এখান থেকে তুমি বুঝতে পারছো যে এল এর ভ্যালুর উপরে নির্ভর করতে এমএল এর ভ্যালু তোমার ঠিক হবে। এল এর ভ্যালু যখন 0 বলছো এস অরবিটাল, তখন এমএল এর ভ্যালু 0। এল এর ভ্যালু যখন 1 বলছো, তখন এমএল এর ভ্যালু কি কি হতে পারে, +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। আর এল এর ভ্যালু 2 হলে এমএল এর ভ্যালু কি কি হতে পারে, +2 +1 0 -1 -2। ধরো লেটস সে এমনিতে আমি একটা এস অরবিটাল থেকে তার 2s অরবিটাল থেকে 2p অরবিটালে ধরো একটা ট্রানজিশন হচ্ছে, মানে এস থেকে পিতে ধরো একটা ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে, এস থেকে পিতে একটা তুমি ট্রানজিশনের কথা ভাবছো, মানে এটা শুধু মানে মানে কোন এস থেকে কোন পি না জানলেও তো এস থেকে পিতে ধরো একটা ট্রানজিশন হচ্ছে এটা। এবারে যদি তোমার কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দেওয়া হয়, তাহলে এস থেকে পি তাদের মধ্যে এর একটা স্পেসিফিক এনার্জি, এর একটা স্পেসিফিক এনার্জি, সেই মতো করে একটা তুমি লাইন পেলে। এবারে যখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে লেভেলটা যা ছিল তাই রয়ে গেল, কিন্তু এই লেভেলটা তোমার 3টে ভাগে ভেঙে যাবে, 3টে ভাগে ভেঙে যাবে। অর্থাৎ এই এনার্জিটাকে যদি তুমি বলো ইপি বলো, এই এনার্জি ইএস বলো, তাহলে এইখানে এনার্জিটা ইএসই রইলো, কিন্তু এইখানে এনার্জিটা মাঝে একটা ইপি যদি হয়, এই ইপিটা হচ্ছে -h cos ওমেগা হয়ে যায়, ওমেগা এল, যেটাকে ওমেগাকে লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বলা হয়, আর এটা ইপি প্লাস h cos ওমেগা এল তোমার হয়। এটা এটা হচ্ছে এমএল এর ভ্যালু -1 এর জন্য, এটা এমএল এর ভ্যালু 0 এর জন্য, এটা এমএল এর ভ্যালু হচ্ছে তোমার
+1 এর জন্য। এবারে দেখো এইখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ট্রানজিশন গুলো তোমার হতে পারে। হ্যাঁ, মানে এখানে সিলেকশন রুলটা একটুখানি বলে দেওয়া ভালো। সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা ml ইকুয়াল টু 0 ± 1। তাহলে এই সিলেকশন রুলের উপরে বেস করে তোমার দেখো এই একটা লাইন বেসিক্যালি 3টে লাইনে ভেঙে যাবে, এটাকেই বলা হচ্ছে জিম্যান এফেক্ট। তাহলে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড এই স্পেকট্রাল লাইন যে ভেঙে যাওয়াটা তাকে বলা হয় জিম্যান এফেক্ট। সেই জিম্যান এফেক্ট যদি তোমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে তোমার উপায় নেই, তোমাকে কিন্তু এই ml এর থ্রু দিয়ে ওটাকে এক্সপ্লেন করতে হবে। মানে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার যদি না থাকে তাহলে তুমি জিম্যান এফেক্টটাকে এক্সপ্লেন করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ml তার আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে ইট গিভস বা ml গিভস দ্য কোয়ান্টাইজেশন অফ z component of angular momentum. Z component of angular momentum কিরকম করে না, Lz টা হয় হচ্ছে তোমার ml into h cross with ml টা 0 ± 1 ± 2 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এই যে pz অরবিটালটা তোমার z ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড বললে, বা px অরবিটালটা এটা x ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, py টা সেটা y ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, তাহলে কোন একটা অরবিটাল কোন ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড থাকবে সেইটা কিন্তু ml এর উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে pz টা সাডেনলি তার ml এর ভ্যালুটা 0, আর px আর py তার ml এর স্পেসিফিক সমান নয়। যখন তুমি কম্পেয়ার থেকে রিয়েল অরবিটাল তখন তো কম্বিনেশন নিতে হয়, ক্ষেত্রে কিন্তু ml এর কিছু নেই। হ্যাঁ, সেটা যে +1 এবং -1 এর লিনিয়ার কম্বিনেশন হয়। কিন্তু যাই হোক, সেটা px এবং py এর মধ্যে তো ml এর যে দুটো কম্পোনেন্ট আছে, ml এর +1 -1 কম্পোনেন্ট গুলো আছে, এবং সেইটার যে কি টাইপের পজিটিভ বা কি টাইপের নেগেটিভ কম্বিনেশন নিচ্ছে তার মতো করে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন নির্ভর করছে। কিন্তু pz টা তো অ্যাটলিস্ট পরিষ্কার বুঝতে পারছো যে pz টা কেন z ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, কারণ তার ml এর ভ্যালুটা হচ্ছে 0 বলে। তার মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন যেটা, angular orientation of orbitals depends on ml। এই ml এর ভ্যালুর উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। এটা তাহলে এই যে কথাগুলো বলা হলো, এইগুলো হচ্ছে মূলত তোমার ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেশন। ম্যাগনেটিক কোয়ান্টাম অরবিটাল কোয়ান্টাম নাম্বার তার এফেক্টটা তোমাকে বুঝতে গেলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিতে হচ্ছে। আর ওয়েভ মেকানিক্যাল মডেলে তো এমএলটা ন্যাচারালি অ্যাপিয়ার করে, তুমি দেখেছো যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি সলভ করছো, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করলে সেখান থেকে তোমার ন্যাচারালি কিন্তু এন, এল আর এমএল এই তিনটে কোয়ান্টাম নাম্বার চলে আসে, এবং এমএল থেকে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা পাচ্ছ, এবং অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন অফ ভেরিয়াস অরবিটাল সেটা অ্যাকচুয়ালি এমএল এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেটা লাস্ট, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। 4 নম্বর হচ্ছে তোমার ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এমএস। দেখো এই যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা, এটা কিন্তু ইভেন ওয়েভ মেকানিক্যাল মডেলেও কিন্তু ন্যাচারালি অ্যাপিয়ার করে না। এই এমএস এর ভ্যালুটা সেটা মূলত আসে হচ্ছে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করতে গেলে তোমাকে একটা ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটা ধরে নিতে হয়েছিল, এবং সেইখান থেকে তোমার ওই ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের কথা ভাবতে হচ্ছে। আসলে যেটা হচ্ছে যে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টে তোমাদের লেভেলে, তোমাদের সিলেবাসে নেই। মানে তুমি যেটা করতে পারো, একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি ধরো কোন একটা ইলেকট্রনকে পাঠাচ্ছ বা কোন একটা আয়নকে পাঠাচ্ছ, এবং যার ক্ষেত্রে যে ইলেকট্রনটা বেরোচ্ছে বা যে আয়নটা তুমি পাঠাচ্ছ বা যে অ্যাটমটা তুমি পাঠাচ্ছ, যে অ্যাটমের ক্ষেত্রে তোমার কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। ধরো তুমি সোডিয়ামকে পাঠাচ্ছ, তার ইলেকট্রনটা তো এস অরবিটালে আছে, সেখানে তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু 0। আর এবারে ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে ধরো, তার মধ্যে দিয়ে যখন তোমার একটা ওই মানে কোন একটা অ্যাটম যাবে, অ্যাটমিক বিম যখন যাবে, এবারে এইখানে যদি তুমি একটা রাখো, একটা পর্দা রাখো, তাহলে এখানে ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে। এইখান থেকে এদিকে তুমি একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ আর কি, এটা। এবারে এমনিতে কি হয়, যদি তোমার কোনো না থাকে, কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি 0 হয়, তাহলে কিন্তু এই একটাই স্পট পাওয়ার কথা।
এবার আমি যে অ্যাটমটা দিয়ে কি তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো, কারণ এলটা হচ্ছে তার জিরো, কিন্তু তবু দেখা গেল যে একটা স্পটের বদলে এটা দুটো ভাগে ভেঙে গিয়ে দুটো স্পট তুমি পাচ্ছ। তাহলে যে দুটো স্পট পাচ্ছ, এই দুটো স্পট পাওয়া একমাত্র সম্ভব যে যদি ওই যে সোডিয়াম বা সিলভার বা গোল্ড, যাদের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো, তাদের যদি একটা ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, তবেই কেবলমাত্র এটা পাওয়া সম্ভব। সেটা স্টার্ন এবং গার্লাক এটাকে প্রথমে অবজার্ভ করলেন, পরবর্তীকালে 1921 এক্সপেরিমেন্টে হয়েছিল, স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট হয়েছিল। হ্যাঁ, স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টের এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনস গুলোকে প্রথমে 1924-25 বিজ্ঞানী গোল্ডস্মিথ বা ভলফ্যাং প্যান্টি তারা থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন। তারা একটা ফোর্থ কোয়ান্টাম নাম্বার যে দরকার আছে সেটা প্রথমে বলেছিলেন। এবারে 1927 সাল নাগাদ যখন ডিরাক ইকুয়েশন এলো, যেটা বেসিক্যালি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বা রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, তখন ন্যাচারালি স্পিনটা অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করে। এবং এই স্পিন একটা পিওরলি রিলেটিভিস্টিক ফেনোমেনন, এর কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। এবং পরবর্তীকালে তুমি শিখবে যে যখন কোয়ান্টাম মানে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বের করতে হয়, ওই স্পিনের যে করসপন্ডিং অপারেটর গুলো, এগুলো আনা খুব ডিফিকাল্ট। কারণ এই যে স্পিন, যারা ইলেকট্রন স্পিনের কথা এখানে আমি বলছি, সেটা রিলেটিভিস্টিক ফেনোমেনন, এর কোনো ক্লাসিক্যাল অ্যানালগই নেই। কিন্তু মোটামুটি ভাবে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, সে যে টাইপের তোমার মানে কি বলবো কমিউটেশন রিলেশন ওবে করে, এখানে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারও সেই একই রকমের কমিউটেশন রিলেশন ওবে করবে। ঠিক আছে, তাহলে এত ডিটেল তোমরা বুঝতে পারবে না, সেই ডিটেলের মধ্যে যাচ্ছি না। তাহলে আমি জাস্ট কিছু মানে স্পেসিফিক বলে দিচ্ছি, মানে কিছু কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যালাউড ভ্যালুজ অফ এমএস, সেটা হচ্ছে প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। প্লাস হাফ আর মাইনাস হাফ হতে পারে। আচ্ছা, এটা খেয়াল করো, যদি এল এর ভ্যালু তোমার লেটস সে হাফ হয়, মানে সরি মানে মানে আমি যেটা বলতে চাইছি যে এম এল এর ভ্যালুটা ধরে নাও +1, 0, -1 হলে তুমি এল এর ভ্যালু কত বলো? 1 বলো। এম এল এর ভ্যালু যদি +2, +1, 0, -1, -2 বলো, তখন এল এর ভ্যালু কত বলো? তুমি 2 বলো। ঠিক একই রকম ভাবে এম এস এর ভ্যালু যদি প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ হয়, তাহলে এস এর ভ্যালু তোমাকে লিখতে হবে তোমার হাফ। এসটা হাফ হলে এম এস এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। মানে এটা অ্যাজিভ যেন টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে তুমি যদি লেটস সে এইটাকে ক্যালকুলেট করো, মানে ধরো টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে দেখো, সেটাকে এস যদি বলো, এস এর ম্যাগনিটিউড, বা প্রথমে এস স্কোয়ার বলি, এস স্কোয়ার হয়ে গেলে সেটা হবে এস ইন্টু এস প্লাস 1 ইন্টু এইচ কস দ্য স্কোয়ার, অর্থাৎ এস তার ম্যাগনিটিউডটাকে বললে হবে √ অফ এস ইন্টু এস প্লাস 1 ইন্টু এইচ কস। এই এসটা হচ্ছে সেইটা, এইটা। আর যদি তুমি জেড কম্পোনেন্টটা বলো, জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এস জেড সেটা কত হবে না এম এস ইন্টু এইচ কস হবে। মানে দেখো এইখানে যেমন এল স্কোয়ারটাকে লেখো এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার এরকম করে, বা এল এর ম্যাগনিটিউডটাকে লেখো √ অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কস। এখানে এল জেডটাকে লেখো হচ্ছে এম এল ইন্টু এইচ কস। তার সঙ্গে সিমিলারিটি টেনে টেনে হচ্ছে তোমাকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো তোমাকে দেখতে হবে আর কি, এটা। আচ্ছা, এবারে এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, তার যে তোমার মানে তার যে প্রেজেন্সটা বা তার এক্সিস্টেন্সটা ধরে নিতে হচ্ছে টু এক্সপ্লেন দ্য স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। টু এক্সপ্লেন স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, we need the existence of
ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার ms। আচ্ছা, এবার এই স্পিন আছে বলেই তোমার স্পিন অরবিট কাপলিং হয়, এবং স্পিন অরবিট কাপলিংটা ভীষণ দরকার অ্যালকালি মেটাল ডাবলেটস বা হ্যালোজেন ডাবলেটস এগুলোকে এক্সপ্লেন করার জন্য। ধরো সোডিয়ামের ক্ষেত্রে তোমার একটা ইয়েলো লাইট পাওয়া যায় যেটা 3s থেকে 3pa ট্রানজিশনের জন্য। প্রথমে মনে হতো যে 3s এর একটা পার্টিকুলার এনার্জি, 3p এর একটা পার্টিকুলার এনার্জি, তার মতো একটা মনোক্রোমাটিক লাইট অর্থাৎ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইটই তুমি পাবে। কিন্তু দেখা গেল যে এই যে লাইটটা সেটা বেসিক্যালি দুটি ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন, অর্থাৎ তোমার এখানে দুটো ওয়েভলেন্থ আছে, তাকে বলা হয় ডাবলেট। দুটো মানে ডাবলেট। হ্যালোজেনের ক্ষেত্রে ঠিক একই রকমের ডাবলেটস হয়। সেই অ্যালকালি মেটাল ডাবলেটস বা হ্যালোজেন ডাবলেটসকে এক্সপ্লেন করতে গেলে স্পিন অরবিট কাপলিং বুঝতে হবে, আর স্পিন অরবিট কাপলিং বুঝতে গেলে তোমার স্পিনের এক্সিস্টেন্স আছে সেটা তোমায় ভাবতে হবে। তাহলে টু এক্সপ্লেন alkali or alkali metal or halogen doublets, we need spin orbit coupling and this again requires the concept of ms, এই স্পিনের এক্সিস্টেন্স বা স্পিন কোয়ান্টাম নাম্বার এক্সিস্টেন্সের কথা তোমার ভাবতে হবে। আচ্ছা, এছাড়া ধরো তোমার যে এই যে পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল যদি তোমাকে এক্সপ্লেন করতে হয় তখন ms এর কথা ভাবতে হবে। তাহলে কনসেপ্ট অফ ms is essential to explain Pauli's exclusion principle, Ohm's rule, এক্সেট্রা, এগুলো তোমার লাগবে। এবং এই বিভিন্ন রকমের যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হয়, বিভিন্ন রকমের কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, তার মধ্যে বোসনস আছে, ফেরমিয়নস আছে। বোসন বা ফেরমিয়নসের যে ক্লাসিফিকেশনটা সেটাও কিন্তু তোমার এই স্পিনের উপরে নির্ভর করে। দ্য ক্লাসিফিকেশন অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, সে bosons and fermions is based on total spin quantum number, মানে ফর বোসনস এই এস এর ভ্যালুটা তোমার ইন্টিজার হয়, ইন্টিজার মানে 0 1 2 3 ডট ডট ডট। আর ফর ফেরমিয়নস এস হচ্ছে তোমার হাফ, 3/2, 5/2 ডট ডট ডট, অর্থাৎ ইন্টিগ্রাল অফ হাফ স্পিন হয়। এই যে জায়গাগুলো এইগুলো একটু কনসেপচুয়ালি তোমার একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটা ইনফরমেশন হিসেবে মনে রাখো যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের যখন ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখবে বা স্পিনের যখন ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখবে, যেটা ইলেকট্রনের ইন্ট্রিনসিক স্পিন, তার অনেক রকমের ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, কিছুটা তোমাদের লেভেলে, কিছুটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে। যেমন এই বোসনস বা ফেরমিয়নসের যে ক্লাসিফিকেশন, ইলেকট্রন যেমন একটা ফেরমিয়ন তার হাফ স্পিন আছে বলে, আবার ধরো মানে তোমার ফোটন যেটাকে বলে লাইটের যে পার্টিকেল, সেটা বেসিক্যালি বোসনস। তাহলে যে বোসনস, ফেরমিয়নস, এই ক্লাসিফিকেশন গুলো কিন্তু ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে তোমাকে ঠিক করতে হয়, ঠিক আছে? তাহলে এইগুলো সব হচ্ছে তোমার সকল ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে কি হলো দেখো, তাহলে আমরা আজকে এই যে ছোট্ট ভিডিওটায় যেটা করলাম, যে 4টে কোয়ান্টাম নাম্বার আছে, সেই 4টে কোয়ান্টাম নাম্বারের মধ্যে কিছু কিছু কোয়ান্টাম নাম্বারের প্রপার্টি, যেমন ধরো তোমার ওই এন, এল এবং কিছু কিছু ক্ষেত্রে এম এল, সেগুলো আমরা নর্মালি পড়তে গিয়ে দেখেছি। বোর থিওরি আমরা পড়েছি, আমরা সমারফিল্ড থিওরিটা সিলেবাসে নেই বলে আমরা সমারফিল্ড থিওরিটা আলাদা করে পড়াইনি, কিন্তু সমারফিল্ড থিওরি আমাদের অন্যত্র অনেক ভিডিও আছে যেখানে সমারফিল্ড থিওরি খুব ডিটেলে পড়ানো হয়েছে। নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি, রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি যখন আমরা পড়েছি, সেখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স গুলো তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আর ম্যাগনেটিক অরবিটালের কোয়ান্টাম নাম্বারের
ফিজিক্যাল সিগনিফিকেন্স সার্টেনলি প্রথম আসছে হচ্ছে ওয়েভ মেকানিক্যাল মডেলে, যেখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে বেস করে আমরা কোয়ান্টাম মেকানিক্সটাকে করছি বা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক প্রবলেমটাকে করছি, ঠিক আছে। আর ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, সেটাকে তোমাকে অ্যাডহক ওয়েতে এখানে ধরে নিতে হচ্ছে, কারণ তোমাদের স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট তোমাদের লেভেলে নেই। কিন্তু মানে তুমি যখন পরবর্তীকালে কোয়ান্টাম চারটে কোয়ান্টাম নাম্বার নিয়ে যখন কথাবার্তা বলতে বলছো, তখন এমএস এর কথা ভাবতে হবে। তাহলে অ্যালাউড ভ্যালুজ তুমি দেখছো। এছাড়া আমরা নেক্সট যে আমাদের একটা বা দুটো ক্লাস এখনো বাকি আছে, যেখানে আওয়া প্রিন্সিপাল, হুনস রুল এবং পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপাল এগুলো দরকার ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য, যেখানে আওয়া প্রিন্সিপালে এন এবং এল এর রোলটা আছে, কিন্তু যখন তুমি হুনস রুল পড়বে বা তুমি পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপাল পড়বে, হুনস রুল বা পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপালে কিন্তু এমএস এর এক্সিস্টেন্স তোমাকে ভাবতে হবে, নাহলে কিন্তু তোমার পক্ষে বেশ অসুবিধে। এবং দেখবে তোমার এই যে ডিজেনারেসি, যেমন উইথ স্পিন এবং উইদাউট স্পিন হচ্ছে আলাদা। যেমন ডিজেনারেসিটা দেখবে, ডিজেনারেসি মানে হচ্ছে যে কোনো একটা গিভেন এনার্জিতে তোমার কতগুলো ডিস্টিংক্ট অরবিটাল আছে আর কি। তাহলে ডিজেনারেসি সেটা হচ্ছে এটা ইকুয়াল টু এন স্কোয়ার হয়ে যায় যখন উইদাউট স্পিন, আর ডিজেনারেসি 2n স্কোয়ার হয়ে যাবে যখন উইথ স্পিন। মানে এই স্পিনটা আছে বলি কোনো একটা ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন বলে দেওয়া হলো, ওটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, আর যতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যাটা হবে 2n স্কোয়ার। যেমন ধরো আমি এন এর ভ্যালু 5 বললাম, n ইকুয়াল টু 5, তো এখানে কতগুলো ইলেকট্রন পাবে 2 × 5 স্কোয়ার, অর্থাৎ ওটা 50টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে n ইকুয়াল টু 4 বললাম, সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে 2 × 4 স্কোয়ার, মানে 32টা ইলেকট্রন থাকতে পারবে। n ইকুয়াল টু 3 তে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 2 × 3 স্কোয়ার, অর্থাৎ 18টা ইলেকট্রন থাকতে পারবে। n ইকুয়াল টু 2 তে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 2 × 2 স্কোয়ার, অর্থাৎ 8টা ইলেকট্রন থাকতে পারবে। n ইকুয়াল টু 1 এ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে 2 × 1 স্কোয়ার, অর্থাৎ 2টো ইলেকট্রন থাকতে পারবে। তাহলে n ইকুয়াল টু 1 এ যে 2টো ইলেকট্রন থাকে, তারপর একটা 8টা, তারপর একটা 18টা, তারপরে 32টা, তারপর একটা 50টা, এইগুলো পুরোটা এই রুল থেকে আসছে। সেখানে দেখো স্পিনটাকে ইনক্লুড করতে হচ্ছে, তার মানে স্পিনের কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে, সেটা তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। তা দেখো, তাহলে আজকে আমরা মূলত এইটুকু জিনিসই আলোচনা করলাম, যে চারটে যে কোয়ান্টাম নাম্বার, সেই চারটে কোয়ান্টাম নাম্বার তোমাদের সিলেবাসে আছে, তার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাদের অ্যালাউড ভ্যালুজ, এইসব নিয়ে ডিটেল কথাবার্তা হলো। তাহলে নেক্সট আমরা জানি না একটা বা দুটো ক্লাস লাগতে পারে, যেখানে আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় ফর দ্য পলি ইলেকট্রন সিস্টেম, মানে মেনি ইলেকট্রন সিস্টেম, যেখানে আওয়া প্রিন্সিপাল লাগবে, তার ফিজিক্যাল বেসিসটাকে দিতে হবে করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, এবং তার মতো করে কোথায় কোথায় এক্সেপশনস হচ্ছে, হাফ ফিল, ফুল ফিল, এক্সচেঞ্জ এনার্জি, পেয়ারিং এনার্জি, এই গল্পগুলো আমাদের বলার দরকার আছে। আমাদের পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপালটা পড়তে হবে। সেই পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপাল ডিটেলে পড়লে তোমাকে প্রথমে ধরো সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ইনডিস্টিংগুইজেবল, সেখান থেকে ইনডিস্টিংগুইজেবিলিটি প্রিন্সিপাল পড়তে হয়, তারপর অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল পড়তে হয়, তারপর পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপাল পড়তে হয়। তো তার জন্য কিছুটা কোয়ান্টাম মেকানিক্স লাগবে, সেই ডিটেলের মধ্যে আমরা যাব না, আমরা সরাসরি পাউলিক এক্সক্লুশন প্রিন্সিপালটাকে স্টেট করে দিয়ে সেখান থেকে কিছু কথাবার্তা বলে নেব। আর সার্টেনলি হুনস রুল, তোমাদের হয়তো হুনস রুল তোমরা একটা রুল পড়েছো, কিন্তু হুনসের বেসিক্যালি 3টে রুল আছে। তা 3টে রুল বুঝতে গেলে তোমাকে আবার স্পিন অরবিট কাপলিং বুঝতে হয়, সেখান থেকে অ্যাটমিক টার্ম সিম্বল বুঝতে হয়, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। আমরা হয়তো তোমাদের লেভেলে দেখি কতটা কি সময় থাকে, তার মতো করে আমরা হয়তো হুনস রুল তোমাদের লেভেলে যেটা আছে সেটাই বলতে পারি, অথবা একটুখানি যারা অ্যাডভান্স লেভেলে একটু পড়াশোনা করতে চাইছো, যেই অ্যাডভান্স দিতে চাইছো তাদের, বা সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে চাইছো, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর কথা তোমরা ভাবছো না, তাদের জন্য যদি একটুখানি প্রথমেই আমি ওই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল নিয়ে 2-4টে কথাবার্তা, বা তোমার রুলস, হুন্ডের যে 3টে রুল আছে সেইটা নিয়ে সামান্য কিছু কথাবার্তা, বা তোমার ওইখান থেকে অ্যাটমিক টার্ম সিম্বল অন্ততপক্ষে প্রথম দিকে কতগুলো, মানে আপ টু 30 পর্যন্ত, বা এস আর পি ব্লক তাহলে আপ টু ইভেন 20 পর্যন্ত যদি আমি তোমার গাউস স্টেট অ্যাটমিক টার্ম সিম্বলগুলো কেমন করে আসছে সেগুলো বলে দিই, তাহলে তোমাদের পক্ষে দেখবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমরা এইখান থেকে শুরু করবো, ঠিক আছে, রাখলাম।